নমস্কার দর্শক বন্ধুরা, আড্ডা ক্যাম্পাসের আরও একটি এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। বেশ কিছুদিন আগে একজন জনপ্রিয় স্পোর্টসম্যান বলতে পারেন এবং আমাদের বাংলার গর্ব, তিনি যে শোটি সঞ্চালনা করেন সেখানে এনার একটি অসাধারণ কথা শুনছিলাম যে বরাবর ছোটবেলা থেকে উত্তম কুমার তার ইন্সপিরেশন, এবং উত্তম কুমারকে দেখে এবং উত্তম কুমারের অভিনয়ের থেকে অনুপ্রাণিত হয়ে তিনি অভিনয় করেন। এর থেকে বেশি পরিচয় আর কি দেব। যারা সেই এপিসোডটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কাকে নিয়ে এসেছি, এবং যারা বর্তমানে আলতা ফরিং আর উমা দেখছো, বা যারা একটু হয়তো অনেক আগের থেকে ধারাবাহিক দেখো, তারা যারা ইচ্ছে ডানা দেখেছো, তারা যারা লাবণ্যের সংসার দেখেছো, তারা ডেফিনেটলি চিনতে পারবে যদি আমি একবার নামটা বলি। আমি অগ্নিভ, আর আমার সঙ্গে আজকে রয়েছেন চন্দ্রনিভদা। চন্দ্রনিভদা, তোমাকে স্বাগত। চন্দ্রনিভ মুখার্জি, প্রথমেই বলবো কেমন আছো? খুবই ভালো। হ্যাঁ, কারণ লাস্ট 2 বছর তো সেটা দেখুন, সেটা তো পৃথিবীর সবাই খারাপ ছিল। তবু আবার নতুন করে সব শুরু হয়েছে। বহু মানুষ যাদের হয়তো কাজ নেই, আবার এমনও বহু মানুষ আছেন যারা কাজের মধ্যে রয়েছেন। ভালো মন্দ মিশিয়ে আর কি, আমি ভালোর দিকে। লাক ফেভার করেছে আমার। বেশ বেশ বেশ, না না, সবসময় লাক ফেভার করুক। যে প্রশ্নটা আমি সকলকেই করি মোটামুটি, যাদের সাথে এখানে বকবক করতে বসি, সেটা হচ্ছে অভিনয় আসা কিভাবে? আমার অভিনয় করার কোনো পরিকল্পনা ছিল না ছোট থেকে। আচ্ছা। তবে হ্যাঁ, আমি সিনেমা দেখতে খুব ভালোবাসতাম, এবং সেটা কিন্তু বাংলা সিনেমা। মানে আমরা যখন ছোট ছিলাম তখন দূরদর্শনে ছুটি ছুটি বলে একটা প্রোগ্রাম হতো। আচ্ছা। সেখানে বাংলা সিনেমা দেখানো হতো, সেটাও হাফে, মানে হয়তো এই শনি রোববার হলো, আবার পরে শনি রোববার, এরকম ভাবে গরমের ছুটির সময় হতো আর কি, যতদূর মনে পড়ছে আমার। তারপরে দূরদর্শনে রেগুলার ছবিতে, এবং উত্তমবাবুর ছবি তো মনে হয় 30 দিনের মধ্যে 20-22 দিন দিত। আমি WBUT-র আন্ডারে মিডিয়া সায়েন্স পড়াশোনা করি, জর্জ কলেজ থেকে, শিয়ালদা ব্রাঞ্চ। তো প্রত্যেকেই কলেজে একটা প্রজেক্ট করতে হয়। তো আমরা একটা প্রজেক্ট ছিল, সেটা স্ক্রিপ্ট নিয়েছিল, স্ক্রিপ্ট কেন প্রয়োজন সিনেমার ক্ষেত্রে কিংবা নাটকের ক্ষেত্রে। তো এবারে সেটা ডেভেলপ করবার জন্য যারা আমাদের ফ্যাকাল্টি ছিলেন তাদের সাহায্য তো দরকার ছিল, কিন্তু একদম ফিল্ডে কিছু মানুষজনের সাহায্য দরকার ছিল। তো জোছুন দস্তিদার সম্পর্কে আমার সামান্য কিছু পড়াশোনা ছিল। তো সেখান থেকে পড়াশোনা করতে করতে খেয়ালি দস্তিদার এবং অরিন্দম গাঙ্গুলি আর কি। তো সেই সময় কাগজে হতো, মানে কাগজে ছোটো ছোটো বিজ্ঞাপন বেরোতো যে এইখানে ওয়ার্কশপ হচ্ছে, এইখানে একটা মিট হচ্ছে ইত্যাদি। তো আমি ওরকম দেখতে পাই। এটা কত সাল হবে? তো আমার তো গ্র্যাজুয়েশন আপনি 2007-08, এটা ধরুন 2005-06 হবে হয়তো। তো আমি যাই, প্রথমে একটু স্ক্রিপ্ট দিয়ে দেওয়া, মুখস্থ করি, বলি, কিছুই বুঝতে পারছি না, কিন্তু এরকম একটা ক্যামেরা আছে, আলো আছে, তো বলি। তারপরে ওনারা জিজ্ঞেস করেন যে তুমি কেন অভিনয় করতে চাও? আমি তো অভিনয় করতে চাই না। তাহলে তুমি এসেছো কেন? আমার আসলে প্রজেক্ট আছে, আমি তো ঠিক বুঝতে পারছিলাম না। তো তখন ওনারা বললেন আচ্ছা, তাহলে তুমি নেক্সট উইকে তো তুমি মিট করো আমাদের সঙ্গে, আমরা তাহলে একটু ডিটেলে কথা বলছি। তারপর ওনারা আমাকে হেল্প করেন, প্রচুর হেল্প করেন। মানে ক্যামেরা কি, ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে স্ক্রিপ্ট দিয়ে কি করা হয়, কেন স্ক্রিপ্ট করা হয়, প্রচুর হেল্প করেন। তারপর আমি প্রজেক্টটা সাবমিট করি। তারপর আমাকে হঠাৎ করে নীল সীমানা বলে একটা প্রজেক্টের জন্য ডেকে পাঠান যে অডিশন আছে, তুমি এসো। মানে মূলত তুমি ক্যামেরার পেছনের কাজের মানে কাজটা করার জন্য আর কি প্রবেশ করেছিলে, এবং সেখান থেকে ক্যামেরার সামনে চলে। প্রবেশ কোথায় করিনি, আমি জাস্ট কলেজের প্রজেক্টটা আমার করবার ছিল। আচ্ছা। কিন্তু সেখান থেকে আর কি 2-4 এরকম হয়ে গেছে। কিন্তু এবার সেখান থেকে কি পরপর ধারাবাহিক তারপর মানে অফার পেতে থাকো আর করতে থাকো, নাকি বিষয়টা কি, মানে অনেকের ক্যারিয়ারে তো অনেকের স্ট্রাগল থাকে, তো সেটা কি তোমার ক্ষেত্রে ছিল? না, আমাকে সেই অর্থে স্ট্রাগল করতে হয়নি। তার কারণ আমাকে নীল সীমানার অডিশনে যখন ডাকা হলো, সেই অডিশনটা আমি দিলাম। অডিশন দিয়ে আমাকে সিলেক্ট করা হলো, একটা পার্ট দেওয়া হলো। তারপরে আমাকে লাবণ্য সংসার, তখন সুদেষ্ণা দি এবং অভিজিৎ গুলো করছেন, ওনারা ডাকলেন, ডেকে বললেন যে ওইখানে একটা ওই গায়কের চরিত্র ছিল, ছেলেটা অন্ধ গায়ক, ছেলেটার নাম ছিল আনন্দ। আমাদের এখন প্রডিউসার যিনি সুশান্ত দাস, যারা আন্ডারে উমা কিংবা আলতা ফিল্ম করছে, তখন উনি ডিরেকশন দিচ্ছেন। তো
সেখান থেকে আমি লাবণ্য সংসারে পাঠ করলাম। সেখান থেকে আবার ওনারা বললেন যে খুঁজে বেড়াই কাছের মানুষ বলে একটা প্রজেক্ট আছে, তুমি সেখানে পাঠ করো। আমি সেখানে পাঠ করলাম, এরকমভাবে চলতে থাকলো আর কি। একদম। তো আজকে একটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে, কারণ মানে তুমি 5, 6, 7, 8 ওই টাইমটা দেখেছো, আর আজকে 2020, 21, 22 এটাও দেখছো। তো ধারাবাহিক তো বদলাতে বদলাতে গেছে। মানে এবার সেই সময়কার যে ধারাবাহিকগুলো, মানে তুমি যে সময় এসছো সে সময় এক আকাশের নিচে হয়তো চলছে বা জাস্ট শেষ হয়েছে, ওইদিকে একদিন প্রতিদিনের মতো ধারাবাহিক চলছে, নীল সীমানা চলছে অরিন্দম দার। সেখানে যেভাবে গল্প লেখা হতো, যেভাবে চিত্রনাট্য লেখা হতো, থেকে এখনকার দিনে মানে হার্ট পাম্প করা হচ্ছে স্কচ ব্রাইট দিয়ে, কি মানে আরো যা যা হচ্ছে ধারাবাহিকে আর কি, মানে গল্পের কোনো মাথা মুন্ডু নেই। তো মানে কেমন লাগে এই বদলটা? দেখতে ভালো লাগে, খারাপ লাগে, নাকি কোথাও মানিয়ে নিয়েছো? এটা খুব শক্ত একটা প্রশ্ন করলেন। প্রথম কথা, বিচার করার জায়গা আমি নেই, এবং মানিয়ে আমাকে নিতেই হবে না, মানে আমি অবশ্যই নেব, কারণ এটা আমার প্রফেশন। একদম। আমি যদি বিশ্বাস না করি, দর্শক বিশ্বাস করবে না, যাই হয়ে যাক না কেন, আমাকে সেটা বিশ্বাস করেই করতে হবে। আমি তিতলি বলে একটা প্রজেক্ট করেছিলাম স্টার জলসায়, সুশান্তবাবুর আন্ডারে, যেখানে একটা ককপিট বানানো হয়েছিল সেটা স্টুডিওর মধ্যে, এবং সেটা যদি আমরা বিশ্বাস না করতাম, এবং অ্যাকিউরেট ককপিট তো বানানো সম্ভব নয়, মানে এটা সম্ভব নয়। হলিউডে কাজ করলে হয়তো তারা করতে পারে, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। কিন্তু তবু এই ধরনের গল্প নিয়ে যখন কাজ হয়েছে, দর্শক তো দেখেছে, এবং তিতলি তো একটা হিট সিরিয়াল। একদম। আবার প্রচুর মিমও কিন্তু উল্টো দিকে হয়েছে, মানে সেগুলো দেখে কেমন লাগে? যেমন একটা মিম হয়েছিল যে মানে যেখানে তিতলি প্লেন ওড়ালো এবং একটি বিখ্যাত মানে ডিটারজেন্টের বিজ্ঞাপন আছে, সেটার সাথে তিতলি দে এবার আমি ওড়াই বলে, এই যে মিমগুলো যখন দেখো, এটা কেমন লাগে? এটা খুবই ভালো লাগে, কারণ সত্যি বাংলা সিরিয়াল মানে খুব কষ্ট করে হয়, সত্যি খুব কষ্ট করে হয়, এবং যারা নিজে থেকে আমাদের প্রমোশন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি, এরকম প্রমোশন আরো দরকার। তো এই যে মিম রোস্ট এগুলো এনজয় করো, এই যে তিতলি বা যে কোনো সিরিয়াল নিয়ে? কারণ সত্যি কথা বলতে, সরি সুশান্তদার সিরিয়াল নিয়ে সবচেয়ে বেশি রোস্ট হয়, এবং সুশান্তদার ইন্টারভিউ আমাদের চ্যানেলে রয়েছে, সেখানে সুশান্তদা বলেছে আমার ভালো লাগে এই রোস্টিং। হ্যাঁ, তার কারণ সুশান্তদা যে সাবজেক্টগুলো নিয়ে কাজ করেন সেগুলো নর্মালি টিভিতে করার জন্য কেউ ভাববে, রাদার নর্মালি ভাববে না। হ্যাঁ, মানে একটি মেয়ে ব্যাডমিন্টন প্লেয়ার, সে ব্যাডমিন্টন খেলছে, সে টুর্নামেন্ট খেলছে, এই গল্পটা বলা খুব সোজা, এই গল্পটা দেখানো ভীষণ শক্ত। দ্বীপ জেলে যায় কথা বলছে, দ্বীপ জেলে যায়। একটি মেয়ে ক্রিকেট খেলছে, এই যে উমা, এটা বলা খুব সোজা। একটি মেয়ে ক্রিকেট খেলছে, সে ক্রিকেট খেলতে চায়, তার প্যাশন আছে, সে ছোটবেলা থেকে বড়ি বিক্রি করে এসেছে, তার বাবা ছিল না, তার নিজের স্ট্রাগল, খুব সোজা, কিন্তু এটা দেখানো ভীষণ শক্ত। একটা ক্রিকেট ম্যাচ শুট করা, আমরা যে অরিজিনাল ক্রিকেট ম্যাচগুলো দেখি, তাতে মানে আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানেন, কিছু না হলেও 20-30টা ক্যামেরা থাকে। হ্যাঁ, একদম। সেখানে আমরা একটা দুটো ক্যামেরা নিয়ে কি করবো? আর প্লাস আমাদের তো লিমিটেড টাইম। এই আপনি যেটা খুব ভালো একটা প্রশ্ন করলেন, 5, 6, 7, সেই সময় কিন্তু আমাদের আগে গল্প থাকতো, আগে স্ক্রিপ্ট থাকতো, এবং শুটিং ওই ধরুন সন্ধেবেলা 7টা, 7:30 ম্যাক্সিমাম, তার বেশি খুব একটা শুটিং যেত না। আমার মনে আছে আমার একদিন 9টা অবধি শুটিং হয়েছিল, আমি ভারতলক্ষ্মী স্টুডিও থেকে বেরিয়ে ভাবছিলাম তাহলে বাড়ি কি যেতে পারবো আজকে, না এখানেই থেকে যাবো। রাত 9টা, মানে আমার কাছে তখন একটা রাত, ওই 2006 কি 7। আর এখন কটা শেষ? এখন তো আপনার ওই রাত্রি 10টার বেশি হলে পারমিশন নিতে হয়। আবার মাঝখানে যখন ধরুন মানে সিরিয়াল যখন দর্শক আরো বেশি করে দেখতে শুরু করলো, স্টার জলসা এলো, জি বাংলা নতুন করে এলো, তখন তো টানা 3-4 দিন আমি শুটিং করেছি, মানে আমরা যারা কাজ করছি আর ওই সময় কাজ করেছি সবাই করেছে। আর্টিস্টরা পাঠ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আবার হাউস থেকে বন্ড সাইন করে নিয়ে এসে তাকে দিয়ে অভিনয় করানো হয়েছে। হ্যাঁ, সেটা তো হয়েছে। তো এই সব কিছুর মধ্যে কখনো কোনো আতঙ্ক বা কিছু কাজ করেছে, নাকি ভালো লেগেছে নিজের কাজটা? কারণ তুমি তো এটা হবে বলে তো আতঙ্কটা তখনই হবে যখন পিছু টান থাকবে। এবারে আমি যে সময়টার কথা বলছি, ধরুন 5, 6, 7, কিংবা এই ধরুন 2014-2015 পর থেকে সম্ভবত আমাদের ওই 14 ঘন্টায় শুটিং করতে হবে, এরকম একটা নিয়ম চালু হলো, সম্ভবত 2015 থেকে। তো তার আগে অবধি তো আমি ব্যাচেলার ছিলাম, সুতরাং আতঙ্ক কাজ করেনি, কারণ আমাকে এটা করতেই হবে, পিছু টান ছিল না। ঠিক, খুব সুন্দর একটা কথা বললো, ব্যাচেলার ছিল। তো এই ব্যাচেলারহুড থেকে তারপরে জীবনটা অন্যদিকে মোড় নিল কি করে? মানে এটা কি মানে ইন্ডাস্ট্রিতে আসার পরে
মানে কিভাবে ব্যাপারটা একটু হলো? না না, আমি যখন কলেজে গেলাম, হুম হুম। মিডিয়া সায়েন্স আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল আমার। তো সেখানে মানে আমার ডিগ্রি ছিল BMMS, ব্যাচেলর ইন মিডিয়া সায়েন্স, বিএমএস। তো ওইখানে যখন জর্জ কলেজে ইন্টারভিউ হয়, যিনি আমাদের ইন্টারভিউ করছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে ওটা তো গোল, রিফ্লেক্সিবিলিটি ছিল সংসার করা কি, মানে ভালো 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 করে কাজ করা এবং ইত্যাদি ইত্যাদি দিয়ে নিয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে খুবই হাস্যকর, আমার কলেজের ফার্স্ট ইয়ারে আমার ধারণা ছিল আমার গ্র্যাজুয়েশনের পরের দিনই বিয়ে। এবং কেন বিয়ে? আমার বাচ্চা খুব ভালো লাগে। আচ্ছা, আমি কলেজে আমি ঠিক করেছিলাম ফার্স্ট ইয়ারে পড়াশোনা তো কিছু মাথায় ঢুকতো না, আমার যদি পুত্র সন্তান হয় নাম রাখবো ইন্দ্রায়ুধ, যদি কন্যা সন্তান হয় আমি নাম রাখবো রাজনন্দিনী। আচ্ছা, এটা আমার ঠিক ছিল। সুতরাং বিয়ে করবো, বাচ্চা করবো, সংসার কি করে চলবে আই হ্যাভ নো আইডিয়া। ওকে। বাচ্চাটাকে নিয়ে কি করে বড় করবো কোনো ধারণাই ছিল না, কিন্তু আমার এক সন্তান হবে, আমি বাচ্চাকে নিয়ে খেলবো, খেলনা কিনবো, ইত্যাদি ইত্যাদি। তো মানে অনেকটা সিরিয়াল সিনেমার মতো, মানে কিভাবে হতো আইডিয়া ছিল না 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 না, আচ্ছা, কোনো ধারণাই ছিল না। সংসারটা তাই ছিল আর কি। হ্যাঁ মানে, তো সেটা থেকে যাই হোক সেই ইচ্ছেটা অনেকদিন ধরে মনের মধ্যে ছিল। তো 2014 সালে যখন সুযোগটা এলো তখন সেটা কাজে লাগিয়ে ফেললাম। তো যেরকম সিরিয়ালের আগে বা সিনেমার আগে ওয়ার্কশপ করেছিল, এটার আগে তো ওয়ার্কশপ পিরিয়ড একটা নিশ্চয়ই কিছু ছিল সংসারের। সেটা তো আপনার আমাদের পারিপার্শ্বিক হ্যাঁ। যারা রয়েছেন কিংবা যে অবস্থাটা তৈরি হয় বড় হতে হতে, সে আপনাকে নিজেরাই করিয়ে নেয়, মানে জোর করে কিছু করতে হয় না। বেশ বেশ, মানে মাঝে মধ্যে প্র্যাকটিস ম্যাচ আপনাকে দিয়ে খেলিয়ে নেবে, বাহ বাহ, খুব ভালো, খুব সমাজ খেলিয়ে নেবে। দারুণ দারুণ দারুণ। আচ্ছা, একটা জিনিস মানে সেই সময়কার, মানে যেটা তোমার কথা থেকে আমি বুঝতে পারলাম, সেখানে মানে অস্বাভাবিক ডেডিকেশন তোমার ছিল। সেটা তুমি ভেবে আসো কি না আসো সেটা আলাদা বিষয়, যেটা তোমার কথার মাধ্যম দিয়ে আমি ডিরাইভ করলাম রীতিমতো বলতে পারো। তো আজকাল আমরা যেটা দেখছি যে প্রচণ্ড হাই লেভেল অ্যাম্বিশন আছে, তারপরে হঠাৎ একটা দুটো হয়তো কাজ পেয়ে যাচ্ছে, তারপরে একটা বিলাসবহুল জীবনযাপন, তারপরে সেখান থেকে হঠাৎ ড্রপ, সুইসাইড। ঠিক আছে, নয়তোবা আমরা দেখতে পাচ্ছি কোনো মানে যারা স্ট্রাগলিং অ্যাক্টার্স চেষ্টা করছে, হয়তো কোনো বিরাট নেতার আন্ডারে চলে আসছে এবং সেখান থেকে অভিনয় ফোকাস না রেখে অন্যদিকে ফোকাস রাখছে, কি মাঝে মাঝে ওই রিলস বানাচ্ছে, আর তারপরে তার ফ্ল্যাট থেকে কি পাওয়া যাচ্ছে তো আমরা খবরে দেখছি। তো এইটা মানে কোথাও কি আজকালকার অভিনেতা অভিনেত্রীরা অ্যাম্বিশাস কিন্তু সিরিয়াস নয়? অ্যাম্বিশনটাও কিন্তু তৈরি করাতে হবে। আমার ছেলেকে যদি আমি না বলি যে তুমি কি করতে চাও, কিংবা তুমি যখন এই ফিল্ডটা চুজ করেছো, তুমি এই প্রফেশনটা তুমি নেবে, তাহলে তোর অ্যাম্বিশনটা এরকম থাকা উচিত, তাহলে তো তার অ্যাম্বিশন তৈরি হবে না। ঠিক। আমি যদি তাকে হাতে সব কিছু দিয়ে দিই, সে তো ভাববে যে এইভাবেই আমি পেয়ে যাব। আমার বাবার কাছ থেকে পাচ্ছি, দুদিন পর আমার স্কুলের টিচার ম্যাডাম তাদের কাছ থেকে পাবো, বন্ধুদের কাছ থেকে পাবো, বাইরের লোকের কাছ থেকে পাবো। তাকে তো বোঝাতে হবে যে তুমি পাবে না, তোমাকে এটা অর্জন করতে হবে, তারপরে গিয়ে তুমি হয়তো একটা জায়গায় পৌঁছলে। আপনি যেটা বললেন যে ওই ধরুন বিলাসবহুল জীবনযাপন কিংবা ফ্ল্যাট থেকে কিছু পাওয়া, এটা হাতে গোনা কয়েকজন, এটা সব মানে এটা হয়তো মানে আমাদের দুঃখের বিষয় এদেরকে নিয়ে হাইলাইট করা হচ্ছে, কিন্তু এরকম অনেক মানুষজন আছেন। আমি আপনাকে কি বলবো, বাকিদের কথা বলছি না, আমি আমার কথাই বলছি। আমি এতদিন কাজ করছি, আমার আজ অব্দি অভিনয় ছাড়া অন্য কোনো রোজগার হয়নি। আচ্ছা, আমার অভিনয় ছাড়া অন্য কোনো শো মাচা যেগুলো হয়, আমি আজ অব্দি কিচ্ছু করিনি। তো এখান থেকে হয় সেটা। হ্যাঁ, এবারে আমার হয়তো বিশাল বড় গাড়ি, বিশাল বড় ফ্ল্যাট নেই, কিন্তু আমি কি চাইছি, আমি চাইছি একটা ভালো চরিত্র। আমাকে ডিরেক্টর ভালো চরিত্র দেবে, সেই চরিত্রটা আমি ভালো করে যদি করি, তাহলে আমাকে ডিরেক্টর কিংবা প্রডিউসার কিংবা অন্য কোনো ডিরেক্টর প্রডিউসার কিংবা কোনো গল্পকার আমাকে আরেকটা পার্ট দেবে। আমার লক্ষ্য যদি সেখানে স্থির থাকে, তাহলে তো আর কিছু দেখার নেই। এটা ওই ঘোড়ার পড়ানোর মতো, আমি ঠুলি বলে না। তো যাদের এটা পড়া থাকবে, তারা যতদিন তাদের শরীরে এনার্জি থাকবে, জোর থাকবে, তারা দৌড়বে। আর যাদের এটা থাকবে না, তো স্বাভাবিক ব্যাপার। খুব সুন্দর, খুব সুন্দর। এবার আমি যেটা বলছি, এটা যেহেতু একটু খুব সিরিয়াস বিষয়ে চলে গেছিলাম, এবার একটা মানে মানে আমি বলবো কৌতূহলের বিষয় আসছি, যে শুরু তো করেছিলে মানে পর্দার পেছনে,
মানে ইচ্ছেটা ছিল আর কি, শুরু করেছিল অবশ্যই পর্দার সামনে, কিন্তু লক্ষ্যটা নিয়ে এসেছে যে পর্দার পেছনে যে কাজটা করবে সেটা কি আগামী দিনে আমরা দেখতে পাবো, মানে নির্দেশক হিসেবে তোমাকে বা লেখক হিসেবে কোনো মানে গল্প সিনেমা? সম্ভবত নয়, কারণ আমি সেই চর্চাটা করিনি। আচ্ছা। আমার যেটা হয়, যেটা অনেক অনেক আর্টিস্টেরই হয়, সেটা আসে। তো আমার কি বলবো, মানে ধরুন একটা চরিত্র যখন পাঠ করি, হুম তার সংলাপ, হুম তার বিজনেস, সেটা তো লেখা থাকে স্ক্রিপ্টে। হুম সেটা ছাড়াও আমাদের অনেক সময় কি আসে, মানে আমাদের সংলাপ পায়। অনেক সময় মনে হয় এই চরিত্রটা যদি এইভাবে একটা সংলাপ বলে, এইটা করে, কিংবা ধরুন কোয়ার্টিস্টের সঙ্গে পাঠ, কোয়ার্টিস্ট হয়তো ততটা অভিজ্ঞ নয়, হুম তো তাকে আপনি এইভাবে বলুন, কিংবা আপনি এই লাইনটা যদি বলেন, না এটা তো লেখা নেই, না লেখা নেই, কিন্তু তবু যদি আপনি এটা বলেন, দেখুন একটা এরকম ক্রিয়েট হচ্ছে। ডিরেক্টর যদি সহমত হন বিষয়টার সঙ্গে, তাহলে সেটাকে এক্সিকিউট করা, এইটুকুনি অবশিষ্ট রয়েছে। কিন্তু আলাদা করে ডিরেকশন কিংবা স্ক্রিপ্ট রাইটিং চর্চা না করলে আমি বলতে পারবো না আমি আদৌ পারবো কিনা। ওটিটিতে তো একটা কাজে আমরা তোমাকে অবশ্যই দেখেছি, ইন্দুতে। এর পাশাপাশি কি আমরা আরো ওটিটি মানে ওটিটি প্রজেক্টে তোমাকে দেখতে পাবো মানে আগামী দিনে? কারণ এখন যেহেতু আস্তে আস্তে ওটিটির কাজ প্রচুর পরিমাণে বাড়ছে এবং বাংলার অভিনেতাদেরকে ভীষণভাবে ব্যবহার করা হচ্ছে, ইভেন মানে আন্তর্জাতিক হিন্দিভাষী কাজগুলোতেও ভীষণভাবে বাঙালি অভিনেতাদেরকে ব্যবহার করা হচ্ছে। তো সেখানে কি আরো ওটিটিতে? দেখুন, বিষয় হচ্ছে, আমি যদি সাউথ সিটি মল থেকে জামা কাপড় কিনে অভ্যস্ত হই, সাউথ সিটি থেকে কিনছি, মলের লোকেদের সঙ্গে আলাপচাপ হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। হঠাৎ করে একদিন নিউ মার্কেটে গেলে তো সেখানে লোকেদের সঙ্গে আলাপ হবে না। নিউ মার্কেটে আমাকে কয়েকদিন যেতে হবে, মার্কেটে বাকিদের সঙ্গে আলাপ হবে, তখন তারা হয়তো আমাকে কিছু ডিসকাউন্টেড জামা কাপড় কিংবা আমার যেটা প্রয়োজনীয় জিনিস দেবে। আমি কি নিউ মার্কেটে যেতে পারছি? আমার বাড়ির কাছে সাউথ সিটি। হ্যাঁ হ্যাঁ। তো নিউ মার্কেটে যেতে ইচ্ছে করে না? কারণ তুমি তো অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর থেকে আসা যাওয়া করতে প্রথমে, তো সেখানে নিউ মার্কেটটা তো কোনো ব্যাপার না। বিষয় হচ্ছে, আমি তো এখন একা নেই, আমার দায়িত্ব রয়েছে। তো আমি এখন দুম করে নিজের কেরিয়ার কিংবা নিজের ইচ্ছেটা অন্যের উপরে চাপিয়ে দিতে পারি না। আমি যেটা করছি, আর এখান থেকে যখন আমার ফসল হচ্ছে, বীজ পুঁতলে যখন গাছ বেরোচ্ছে, আমি জানি এটা তো ঠিক নয়, আমরা তো সরকারি কাজ করি না, কিন্তু এটা যতদিন চলে আমাকে চালাতে হবে, কারণ আমার একটা দায়িত্ব রয়েছে। দুম করে আমি স্ট্রাগল করতে পারবো না নতুন করে, এখন আমার ফ্যামিলি তাহলে পড়ে যাবে। মানে তো ইউ আর হ্যাপি উইথ হোয়াট ইউ ডুইং? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। মানে এই ধরুন, যারা ট্রোল করেন কিংবা অনেকে বলেন যে বাংলা মেগা সিরিয়াল কী হয় কিছু বুঝতে পারি না, কিন্তু আমি এরকম একজনের সঙ্গে আলাপ করেছিলাম, ভদ্রলোকের ডিমেনশিয়া আছে, ভদ্রলোক কিছু মনে রাখতে পারেন না, সিরিয়ালের গল্প তিনি মনে রাখেন। আচ্ছা, বা এটা তো সত্যি। এই এই এর চেয়ে তো মানে একজন মানুষ কেউ যদি ভালো লাগানো যায়, সেটা আমরা কজন পারি বলি? ঠিক ঠিক ঠিক। মানে এমন কোনো আক্ষেপ আছে যে এনার সাথে কাজ করা হয়নি, এনার সাথে সিরিয়াল জগতেই যদি আমি বলি, যে মানে একজন পরিচালক বলতে পারো, অভিনেতা বলতে পারো, অভিনেত্রী বলতে পারো, ওভাবে না শুনলে তো বাকিরা কষ্ট পাবেন। তবে আমার সুযোগ হয়েছিল, কিন্তু হয়ে ওঠেনি। আমি অনিন্দ্য সরকারের আন্ডারে কাজ করতে চাই। আচ্ছা। আমি যবে থেকে সিরিয়াল দেখা শুরু করেছি, সেই সময় যারা চুটি ডিরেকশন দিচ্ছেন, দেবাংশু বাবুর সঙ্গে কাজ করেছি, উনি তো নেই আর। অভিজিৎ ঘোষের সঙ্গে কাজ করেছি, দারুণ এক্সপিরিয়েন্স। অভিজিৎ দা এই মুহূর্তে ডিরেকশন দেন না। অনিন্দদা অভিনয় করেন, ডিরেকশনও দেন এখনও, তবে খুব বেশি ডিরেকশন দেন না। যদি সেইটা পাওয়া যায়, তাহলে মানে ওনারা ওই শেখাতেন আর কি, মানে এইটা হচ্ছে না, মানে এটা হচ্ছে না, আমি এইটা চাইছি, তুই আমাকে এইটা করে দে। এখন তো আমরা যাই বলি সেটাকে অ্যাকসেপ্ট করতে হয় ডিরেক্টরকে, এবং ডিরেক্টরের হাতে সময় নেই। মানে এটা অনেকেই বলে, এটা কি সত্যি যে মানে মেগা সিরিয়ালের ডিরেক্টর কোথাও লেবার হয়ে গেছে, এখন কাজটা আর কি উঠিয়ে দিতে হবে, মানে কন্ট্রাক্টরের মতো? হ্যাঁ, এবং সেটা খুব শক্ত কাজ। না, শক্ত তো অবশ্যই, কিন্তু কোথাও নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জায়গাটা কি মানে খুব কম, একটু এক্সপেরিমেন্টাল শট নেব। বিষয় হচ্ছে যে আপনি হয়তো সারাদিনে যদি 5টা সিন ডিরেকশন দেন, 5টা সিনে তো এক্সপেরিমেন্ট করতে পারবেন না। আপনাকে বেছে নিতে হবে যে কোন সিনটা আমি একটু নিজের মতো করে করব, সেটা হয়তো 5টার মধ্যে একটাই হবে। সেইটাই তাদের পাওনা। বেশ বেশ।
আচ্ছা, এবার মানে এতক্ষণ তো প্রশ্ন উত্তর চললো এবং উত্তর বেশিরভাগেরই পেলাম আর কি, কিন্তু এবার যেটা হচ্ছে সবচেয়ে মজার রাউন্ডে আসছি, আমার পার্সোনালি খুব ফেভারিট, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। ঠিক আছে, এখানে মানে দুরকম ভাবে আমি প্রশ্ন করব। একটা হচ্ছে যে একটা শব্দ বললাম, তুমি কিছু সঙ্গে সঙ্গে যেটা তোমার মাথায় এলো সেটা বলে দিলে, আর দুটো অপশন থাকলো সেটা তুমি বলে দিলে। কোনটা বেশি ভালো লাগছে, সিরিয়াল না সংসার? সিরিয়াল। আচ্ছা, বৌদি বুঝে নেবেন। আচ্ছা, জীবনে সবচেয়ে প্রিয় মানুষ বর্তমানে? ছেলে। একদম জানতাম, আমি ওটা শোনার জন্যই করেছি যদিও। কার কাজ মানে থেকে তুমি বেশি অনুপ্রাণিত হয়েছো, অভিজিৎ বহু, সুদেশ নারায়ণ নাকি অরিন্দম গাঙ্গুলি? অরিন্দম গাঙ্গুলি, টিচার। এবং প্রথম কাজ তার হাত ধরে। বর্তমানে কোন হাউসের কাজ সবচেয়ে ভালো লাগছে, টেন্ট সিনেমা ওরফে সুশান্ত দাস, অ্যাক্রোপলিস নাকি লীনাদি, মানে ম্যাজিক মোমেন্টস? অ্যাক্রোপলিস। বেশ। একজন চলচ্চিত্র পরিচালক যার সাথে তোমার কাজ করার ভীষণ ইচ্ছে বর্তমানে, মানে যারা ছবি বানাচ্ছে, ভারতীয় ছবির? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাংলা তো? না না, এরকম কোনো মানে নেই, ভারতীয় ছবি যে কোনো, সেটা রাজামৌলিও হতে পারে, আবার সেটা করণ জোহরও হতে পারে, সেটা অন্যদিকে। রাজামৌলির সঙ্গে কাজ করবার ইচ্ছে নেই, কারণ এই 5 বছর আমাকে যদি ঢুকিয়ে নেন আমার সংসারটা পড়ে যাবে, সেটা হবে না। ছেলেকে একদিনও না দেখে অভিনয় করতেই পারি না, যার ফলে আমি আউটডোর শুটও করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, বাংলাতেই। দেখুন, সায়ন্তন ঘোষালের ডিরেকশনে আমি একটা কাজ করেছি, ইন্দু। আমার খুব ভালো লেগেছে, মানে উনি পুরোটা ওনার প্ল্যান করা থাকে, তো সেরকম যদি সুযোগ আসে আমি মানে ওনার আন্ডার একটা ছবি করতে চাই। বাহ, আরো একবার সায়ন্তন ঘোষালের সাথে কাজ করতে চাও, বেশ। কাস্টিং কাউচ ফেস করেছো? না, ভীষণ পপুলার আজকাল, যেটা থেকে ফেস করিনি। তার কারণ হচ্ছে আমি যখন কাজ থেকে শুরু করি তখন তো আপনার স্টুডিও ঘুরতে হতো, ছবি দিতে হতো, অডিশন হতো। অডিশনে পরীক্ষায় পাশ করলে আপনার চাকরি হবে, তো ফলে তো কাস্টিং কাউচ সেখানে ছিলই না। বেশ, থাকলেও আমি ফেস করিনি। আচ্ছা, হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু মানে তোমার মানে সৌভাগ্যবশত ফেস করতে হয়নি। আচ্ছা, বান্ধবী? আমার তো 9 করে আর কয়েক বছরের মধ্যে 40 হয়ে যাবে, তো একটু মিডল এজ ক্রাইসিস আছে, তবে সাহস নেই। মানে সেটা কি বাড়ির গৃহিণী, হোম মিনিস্টারের জন্য সাহসটা নেই? না না, নিজেরই সাহস নেই। বেসিক্যালি আমার আর পরিশ্রম করতে ইচ্ছে করে না। আমার সারাদিনের যে রুটিন, সেই রুটিনের পর, আর সব থেকে বড় কথা, আমি কল টাইমের আগে বাড়ি থেকে বেরোতে চাই, প্যাক আপের পর বাড়ির বাইরে থাকতে চাই। নতুন করে একটা লেবার দেওয়ার মতো আমার কোনো এনার্জি নেই। মানে একদম টিপিক্যাল সংসারী মানুষ যাকে বলে। বেশ। কলকাতায় কোন জায়গাটা বেশি টানে তোমাকে এখন, দক্ষিণেশ্বর না টলিগঞ্জ? এক জায়গায় সংসার, এক জায়গায় কাজ। দক্ষিণেশ্বরের তো বিষয়টাই অন্য, তবে টলিগঞ্জ। বেশ। আচ্ছা, এবার তোমার প্রিয় পছন্দগুলোর মধ্যে আসছি, চা না কফি? কখনো দুধ চা ভালো লাগে, কখনো লিকার চা, কখনো কফি। আচ্ছা, আমার ওরকম মানে বায়াস নেই আর কি, আমাকে যাই দেবেন, শুধু আমার পেমেন্টটা হয়ে গেলেই হবে। যে চরিত্র বলবেন আমি করে দেবো। ওকে ওকে, মানে চা কফি তাতে কোনো অসুবিধা নেই। বেশ বেশ বেশ। কলকাতার ফুচকা নাকি কলকাতার কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, মানে কোনটা, মানে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া নাকি কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া? কারণ তুমি এখন অভিনেতা, দুটো লাইফস্টাইলই তুমি লিড করতে পারো, ফুচকাটা কোনো ব্যাপারই না, ফুচকাওয়ালাকে বাড়ি অব্দিও ডেকে আনতে পারো, এই চল। মানে কিন্তু কোনটা ভালো লাগে, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা নাকি কোনো রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ, কন্টিনেন্টাল? ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে মাঝে মধ্যে ফিরি, তখন ছেলের আবদারে আমি, বউ, ছেলে মাঝে মধ্যে ফুচকা খাই। বাহ, রাস্তায় দাঁড়িয়ে? সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। এবং লোকে দেখে চিনতে পারেন, বলে না যে আসুন সেলফি তুলি? না, আমি আসলে প্রোফাইলটা মেনটেন করি না। আচ্ছা, মানে আমি এটা আমার একটা কাজ। স্বাভাবিকভাবে গাড়ির দরজা খুলো, স্বাভাবিকভাবেই না বেকে তেরে সানগ্লাস পরবো না, সানগ্লাস যদি পড়তেই হয় তার মানে সেই প্রচণ্ড রোদ্দুর ছিল। ইনফ্যাক্ট একদিন হয়েছিল, আমার একজন আপনার আলতাফুরিংয়ে আমার স্ত্রীর চরিত্র করেন নন্দিনী, তো তাকে বাড়িতে ড্রপ করবো, তো আমি সানগ্লাস পরে গেছি, দুপুরবেলা শুটিং, চশমা নিয়ে যেতে ভুলে গেছি, তো রাত্রিবেলা সানগ্লাস পরে আমি গাড়ি চালাচ্ছি,
নিজেকে কখনোই স্টার মনে হয়নি, ভীষণ একটা বোকা বোকা ফিল হচ্ছিল। আচ্ছা, বেশ, না স্বাভাবিক, মানে রাত্রিবেলা সানগ্লাস, হ্যাঁ, ভুলে গেছিলাম। হ্যাঁ, না, সেটা যদি দেখে কেউ ভাবেন এটা পার্সপেক্টিভ, বাপরে দেখো রাত্রিবেলা সানগ্লাস পরে আছে, হ্যাঁ, পার্সপেক্টিভ। বা অনেক ভয়ও পেয়ে যেতে পারেন, বাবা স্টার, রাতে সানগ্লাস। আচ্ছা, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? আমি তো বিহেভে বিশ্বাস করি। উত্তম উত্তম বাবু, এটা আমি তো বললাম, শুরুই করলাম, কারণ তুমি উত্তম বাবুর কথা বহুবার বলেছো, বহু জায়গায়। মানে কিন্তু আমি সৌরভ গাঙ্গুলিকে ভালো বলছি মানে কিন্তু সচিন তেন্ডুলকার খারাপ না না, একদমই না, কখনোই না। পরের প্রশ্নটা তাই ছিল, সচিন না সৌরভ? না, যেহেতু আমি খেলতাম তো ডানাতেই ব্যাট ধরতাম। আচ্ছা, আর আমার চুল এখন অনেকটা পাতলা হয়ে গেছে, আগে আর একটু বেশি কার্লি ছিল। হ্যাঁ, তো সচিন। বাহ, এই উত্তরটা শুনে কেন জানি না খুশি হলাম, সরি বাঙালিরা। আচ্ছা, এর পাশাপাশি হ্যাঁ, মানে সচিন তেন্ডুলকার ইজ অ্যান ইমোশন, নো ডাউট, জাস্ট লাইক সৌরভ গাঙ্গুলি ইজ। এর পাশাপাশি যেটা জিজ্ঞেস করবো, সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক, কার ছবি, মানে দুজনের মধ্যে চুজ করলে এটা কম্পেয়ার করা মুশকিল। সত্যজিৎ রায়, তার কারণ সত্যজিৎ রায়ের ছবি আমি ছেলের সঙ্গে বসে দেখতে পারি। আচ্ছা, হ্যাঁ, শুরু শেষটা আমার ছেলে বুঝতে পারে। ঠিক ঠিক, বেশ। কৌশিক গাঙ্গুলি না ঋতুপর্ণ ঘোষ? কৌশিক। আচ্ছা, বেশ। তারপরের প্রশ্ন হচ্ছে, কবিতা না গল্প, কোনটা বেশি ভালো লাগে পড়তে? গল্প পড়তে বেশি ভালো লাগে। ছেলেকে নিয়ে কোথায় যেতে পছন্দ করো? কোনো ক্লাবে যেখানে সুইমিং করাতে পারবে, নাকি কোনো ছোটদের ছবি দেখাতে নিয়ে যাওয়া, বা যে কোনো ছবি দেখাতে নিয়ে যাওয়া? মানে ছেলেকে নিয়ে কোন জায়গায় যেতে বেশি ভালো লাগে? এমন একটা জায়গা যেখানে ছেলে একটু দৌড়তে পারবে, লাফাতে পারবে, পড়ে যেতে পারবে, আমার কোনো চিন্তা থাকবে না, খেলবে। মানে মাঠের সেই হ্যাঁ, এটা তো খুব হারিয়ে যাচ্ছে আজকে কলকাতা শহর থেকে, সেই যে মাঠে যাওয়ার কালচার সন্ধ্যাবেলা। এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই, কলকাতায় যদি কোনো বাচ্চা রেগুলার যেতে চায় কোথায় যাবে? মানে আমার মনে হয় যে বাচ্চা এত কিছু নির্মাণ হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে, বাচ্চাদের ঠিকঠাক পার্ক দরকার। একদম, যে পার্কটা মেনটেন হচ্ছে, কোনো একটা অথরিটি সেই পার্কটাকে মেনটেন করছে। একটা পার্ক করে দিলাম, তার এইটা ভেঙে গেল, ওইটা ভেঙে গেল, সেইটা ভেঙে গেল, একটা প্রপার পার্ক দরকার, মানে একটা না, মানে একগুচ্ছ দরকার পার্ক। ঠিক ঠিক ঠিক। বর্তমান রাজ্য সরকার, হ্যাঁ, দিব্য, মানে ভালো। হ্যাঁ, আচ্ছা, বর্তমান কেন্দ্রীয় সরকার? দুর্দান্ত। আচ্ছা, এটা কি একদম পুরো ডিপ্লোম্যাটিক উত্তর? ডিপ্লোম্যাটিক উত্তর না, ভালো লাগছে। তারা পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষায় পাশ করেছে। আমার সব শেষে, র্যাপিড ফায়ারের শেষে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা, নিজের মতামত ব্যক্ত করা, মানে অনেকেই করে, খুব কম লোকে করে। যেমন সম্প্রতি একজন অভিনেত্রী, মানে এই 2 বছর আগে করেছিলেন, এখন তিনি কাজ পাওয়া তার মানে প্রায়, তিনি কাজই পান না বলতে গেলে। একটি রাজনৈতিক দলের ছাতার আন্ডারে থাকা, তাহলে ভালো কাজ পাওয়া, এবং সেই ছাতা থেকে হঠাৎ বেরিয়ে গিয়ে সরব হওয়া মানে তুলনামূলক কাজ কম পাওয়া। এস্টাবলিশড আর্টিস্টদের, মানে যারা বহু বছর, হয়তো 30-40 বছর ধরে আছেন, তাদেরকে বাদ দিয়ে বলছি। দাদা, এটা কেন হচ্ছে? মানে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটা অদ্ভুতভাবে সব কিছুর মেরুকরণ, এবং মানে সব কেমন যেন ঘেটে আছে, এবং মানুষজন নিজের মতামত রাখতে পারছে না। ঘেটে কিন্তু নেই, জানেন, আমার কি চাই এটা আমাকে জানতে হবে। আমার চাওয়াটা নির্ভর করবে আমার রোজগারের উপর, আমার রোজগারটা নির্ভর করবে আমার পারফরমেন্সের উপর, আমার পারফরমেন্সটা নির্ভর করবে আমি কতটা নিজেকে প্রিপেয়ার করছি তার উপর, আমার প্রিপারেশনটা নির্ভর করবে আমি কোথায় আছি, আমার কোন সংসারে, মানে আমার সাংসারিক অবস্থা ঠিকঠাক আছে কি না তার উপর। একটার সঙ্গে একটা চেন তো। সুতরাং আমি যদি সকালবেলা বাড়িতে উঠে ভাবি, দেখ বাবা আজকে একটু খবরের কাগজটা পড়ে নিই, টিভি কোথায় হচ্ছে, তারপর আমি একটু আবৃত্তি করি জোরে জোরে, যেখানে গলাটা খুলবে, এবং আমি যদি গান গাইতে পারি, আমি একটু গান চর্চা করি, সারেগামা সা থেকে সাই করি আমি। তারপর আমার যখন কল টাইমটা আছে, আমি চলে যাই কল টাইমে, গিয়ে আমি জিজ্ঞেস করি যে আমার কী সিনস আছে আজকে গল্পটা কী হচ্ছে, সিনটা পাওয়ার পর আমি সিনটা মুখস্থ করি, শুধু নিজের সংলাপ নয় কিন্তু, পুরো সিনটা মুখস্থ করি। তারপর আমার যখন ফ্লোরে আমি তখন মেকআপ টেকআপ করে নিজে তৈরি হয়নি, আমাকে যখন ফ্লোরে ডাকবে, আমি ফ্লোরে গিয়ে শুটিং করি, শুটিং করার পর ডিরেক্টরকে জিজ্ঞেস করি যে স্যার কেমন হলো শটটা, ওকে শট, আচ্ছা ঠিক আছে, কী করলে ভালো হতো। তারপরে এভাবে সিন হতে হতে আমার যখন খাওয়ার সময়, যখন খেলাম চা, খাওয়ার সময় খেলাম, প্যাক আপ হয়ে গেল,
সারাদিনে আমি তারপর সারাদিন পর বাড়িতে ফিরলাম, ফিরে খেটে নিয়ে বাড়ির যারা লোকেরা আছে তাদের সঙ্গে একটু গল্প টল্প করে, যদি আমি একা থাকি তাহলে বই নিয়ে, কিংবা ওই টিভি মানে ফোনেতে সিনেমা দেখা কিংবা সিরিজ দেখা ইত্যাদি। আর তার ফাঁকে একটু সময় পেলে ভাবলাম যে ওই শটটা না, ওই ডায়লগটা এইভাবে না বলে যদি এইটা বলতাম ভালো হতো, এইটা বললে ভালো হতো। এই ভাবনাটা যদি মাথায় থাকে তাহলে কোনো মেরুকরণের মধ্যে পড়তে হবে না। তা আমার যদি এখন একটা লক্ষ্য থাকে যে আমাকে একটা 30 লাখ টাকার গাড়ি কিনতে হবে, একটা 2 কোটি টাকার ফ্ল্যাট কিনতে হবে, খুবই ভালো। কিন্তু আমি যখন নিজের সামর্থ্যের বাইরে গিয়ে নিজের চাহিদাগুলোকে পূরণ করার চেষ্টা করবো, তখন তো আমাকে সাহায্য নিতে হবে। ঠিক। বাকি কথা আমাকে লোন নিতে হবে। এবার আমি যদি লোন শোধ করতে না পারি, তখন তো ব্যাংক আমার থেকে কোনো জিনিসপত্র নিয়ে নেবে, একদম মর্গেজ রাখতে হচ্ছে। এইটাই হচ্ছে, এর মধ্যে কোনো জটিলতা নেই। এরা লোন নিচ্ছে ব্যাংক থেকে না নিয়ে, পার্সোনাল লোন নিচ্ছে আর কি। খুব সুন্দর উত্তর, মানে অসাধারণ। মানে যারা সাহিত্য পড়ে থাকেন তারা এই মানে উত্তরের ভেতরের অর্থটা বুঝতে পারবে। আমি তো পারলাম ভীষণভাবে। মানে আমার প্রশ্ন করার ইচ্ছেটা যাচ্ছে না, তাই এটাকে আমি কথা দিচ্ছি, এটাই শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে আজকাল সেলিব্রিটিসরা রথের মেলায় গিয়ে পাঁপড় ভাজা খেলেও সেটার মানে ছবি সোশ্যাল মিডিয়াতে দেন এবং কটা পুশ আপ মারলেন সেটাও জাহির করেন। হ্যাঁ, আজকে দারুণ ওয়ার্কআউট করলাম, ঠিক আছে, কিংবা কোনো এক সন্ধ্যেবেলায় কিছুই ভাল লাগছে না, এই হঠাৎ সেলফি, হ্যাঁ, এরকম একটা বিষয়। আবার কেউ কাজের পোস্ট দেন আর কি লম্বা করে, মানে যেটার মাধ্যম দিয়ে বোঝাতে চান আরো কাজ দাও না। হ্যাঁ, তো মানে এই জিনিসগুলোতে তুমি নেই, কারণ তোমার সোশ্যাল মিডিয়াতে আর কি তুমি হয়তো বর্ধমানের মশাগ্রামে গিয়ে শুট করতে পারো, কিন্তু ইনস্টাগ্রামে তোমায় দেখা যায় না। ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট আছে, সেখানে যে ছবি নেই তা নয়, কিন্তু সে ম্যাক্সিমামই আমার বাচ্চার সঙ্গে ছবি আছে। আচ্ছা। আমার বাচ্চা কিংবা মানে আমার আলাদা কয়েকটা ছবি যদি কেউ ট্যাগ করে থাকে সেটা আছে, কিন্তু সেটা আমি আমি ওভাবে সোশ্যাল মিডিয়া করি না। আর টেক্সট বুক ছেড়ে মানুষ এখন ফেসবুকে ভীষণ অ্যাক্টিভ, তো ফেসবুকে আমার অ্যাকাউন্টে ছিল একটা সময় যখন বয়স কম ছিল, এখন বৃদ্ধ হয়েছে, এখন আর অ্যাকাউন্ট নেই। কম বয়সে কি করতে ফেসবুক? কম বয়সে আমার বিয়ে হয়েছে ফেসবুক থেকে, কারণ আমার স্ত্রী আমাকে ইচ্ছেটা না বলে একটা সিরিয়াল করার সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি তখনও রেগুলার করতাম না। আমি 2 বছর পরে গিয়ে সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা দেখেছিলাম। বাহ, মানে ফেসবুকটা সত্যি কাজে তোমার বিবাহ হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। হ্যাঁ, আমার বিয়েটাই হয়েছে, কোনো কাজ হয়নি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে। এবং আপনি যেটা বললেন যারা সেটা করেন, দেখুন এটা তো মানুষের ভালো লাগা, তারা সেটা মানে সেটা করাটা উচিত, আর কাজ কি কাজ করছি সেটা জানানো উচিত। কিন্তু ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে কাজ আমার মনে হয় না। আমি শুনছি আজকাল কতজন ফলোয়ার্স আছে কিংবা লাইক কত হচ্ছে, তার উপরে কাস্টিং হচ্ছে, এবং ধীরে ধীরে করে উল্টোপাল্টা গানে নাচছে, রিল যেগুলোকে বলা হচ্ছে, এবং সেটা কত ভিউজ হলো, কত ফলোয়ার্স হলো। এটা তো আক্ষেপের। আপনি এক্ষুনি ক্যামেরার সামনে একজনকে শক্তিবাবুর একটা কবিতা আবৃত্তি করতে বলুন, তার যতটা লাইক হবে। না, আমি শুনিনি হয়তো অনেকে সত্যি বলবো। তবু ধরুন যারা শুনেছেন আর কি। আচ্ছা ছেড়ে দিন, আপনি এইখানে যদি একজনকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলেন ফুলে ফুলে ঢলে ঢলে, এটা তো সবাই শুনেছে, তার যা লাইক হবে, ধরুন একজন ভালো সঙ্গীত শিল্পী যে ভালো গান করেন, আমি যদি একটা হিন্দি গানের সঙ্গে লিপ মেলাই তার লাইক বেশি হবে। মানে আমি চন্দ্রনিভু নই, মানে আমি এক্স। এটা তো কপাল চাপড়ানো ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, মানে রিলেই আছে, কোনো মানে নেই। এবং এটা মানে আমার মনে হয় যে এটা ভীষণ অন্যায়, এটা ঠিক নয়। যারা এটা করছেন তারা তাদের ব্যবসার জন্য করছেন, এবং আমরা তাদেরকে ব্যবসায় জুগিয়ে যাচ্ছি। কেন? কোনো কারণ নেই। আমরা ভাবছি আমাদের হিউজ ব্যবসা হচ্ছে, এবং এই লাইকের জন্য আমরা পয়সাও দিচ্ছি। এটাও নাকি হচ্ছে, মানে পয়সা দিয়ে আমার ফলোয়ার বেড়ে যাচ্ছে, আমার লাইক বেড়ে যাচ্ছে। যা হচ্ছে পৃথিবীতে ভালো, পৃথিবীটা তো বেঁচে আছে। মানে সমাজ মাধ্যম থেকে সেই কারণে তুমি অনেক, হ্যাঁ, এখন এর জন্য হয়তো বেশি ডিল হচ্ছে বলে করোনা কমছে, হতে পারে। একটা পজিটিভ তো কিছু একটা খুঁজে বের করতে হবে। বেশ পজিটিভ না হলেই হলো। হ্যাঁ, না তবে আমি মানে ভীষণ ভালো লাগলো আড্ডাটা দিয়ে, একটা সমৃদ্ধ, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণ সমৃদ্ধ হয়েছি এই আড্ডাটা দিয়ে, এবং 2 লাইন আমি সবার জন্য বলার চেষ্টা করি, তাই তোমার জন্য বলবো। সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার কর্মজীবন সবসময় থাকুক শুভ। তুমি হচ্ছে সকলের প্রিয় অভিনেতা চন্দ্রনিভু, সবসময় ভালো থেকো। এবং দর্শকদের উদ্দেশ্যে মানে কি বলতে চাও? ডাক্তাররা যেটা বলছেন, একটু ভালো করে খাওয়া দাওয়া করুন, ফলটা বেশি করে খান, সুস্থ থাকুন, মাস্ক পরতে না ইচ্ছে হলে পরবেন না, পরতে ইচ্ছে হলে পরুন। যদি একটু অতিরিক্ত টাকা পয়সা থাকে পকেটে, একটা স্যানিটাইজারের ছোট্ট শিশি পকেটে রাখুন, দ্যাটস ইট।
ভালো থাকো। বাহ, সুন্দর। দর্শক বন্ধুরা, আমরা আবার ফিরবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ চন্দ্রনিবেদা, মানে এই সময়টা আর কি দেওয়ার জন্য, আমাদেরকে আড্ডার জন্য। না না, আমাকে সহ্য করার জন্য আপনাকে অসংখ্য না না, ধন্যবাদ। আমি ভীষণ আনন্দ পেয়েছি। হ্যাঁ, আমাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং প্রত্যেককে কথা দিচ্ছি যে আবার আমরা ফিরবো আড্ডার ক্যাম্পাসে আরও একজন বন্ধুকে নিয়ে। ততক্ষণ অবধি অবশ্যই প্রত্যেকে ভালো থেকো এবং দেখতে থাকো সিনে ক্যাম্পাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।